দর্শক, আমি মাহফুজ বিশ্ব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় যমুনা টেলিভিশনে রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে রাত 11টায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমরা কথা বলি দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ, বিশেষ করে রাজনীতি নিয়ে। আজকে খানিকটা ব্যতিক্রম। আপনারা জানেন প্রতিবেশী ভারত এবং দক্ষিণ এশিয়ার আরেক প্রভাবশালী দেশ পাকিস্তানের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ এবং নানা উত্তেজনা চলছে। সেই উত্তেজনার ঢেউ কেবল দক্ষিণ এশিয়া নয়, সারা পৃথিবীতেই ছড়িয়েছে। সেটি নিয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ সব প্রশক্তি। সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। আছেন সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান। অ্যাম্বাসেডর মাহফুজ, স্বাগত ও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন প্রফেসর ডক্টর শাহ আমেনাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক তিনি। প্রফেসর খান, আপনাকেও স্বাগত। এবং আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। শামীম কামাল ভূ রাজনীতি বিশ্লেষণ করেন এবং নবগঠিত জনতার দলেরও চেয়ারম্যান বটে। জেনারেল কামাল, আপনাকেও স্বাগত। জেনারেল শামীম কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা পেহেলগাম হামলার পরেই মনে হচ্ছিল যে একটা কিছু হবে এবং সেটা শেষ পর্যন্ত আসলে হলোই, এবং এটার নাম দেওয়া হলো অপারেশন সিন্দুর। আজকে ভারতের পররাষ্ট্র সচিব দুপুরে কথা বলেছেন এবং তিনি বলেছেন মূলত সে হামলার প্রতিশোধ নিতেই এই অপারেশনটি। আপনি আসলে এই ব্যাখ্যায় কতখানি সন্তুষ্ট? মানে শুধু সেই প্রতিশোধ নেওয়ায় নাকি এটি নতুন কোনো উত্তেজনাও তৈরি করলো অপারেশন সিন্দুর ভারতের? জি, আপনাকে ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতৃমণ্ডলী এবং আজকের দুইজন বিজ্ঞ আলোচক। দেখুন, এই নামকরণের মধ্যে একটা বড় সন্দেহ রয়ে গেছে। অপারেশন সিন্দুর ব্যাখ্যা যারা দিয়েছে যে পেহেলগামে যারা নিহত হচ্ছে তাদের স্ত্রীদের যে ত্যাগ বা তাদের যে কষ্ট, সেটাকে সম্মান জানিয়ে এটা নামকরণ করা হয়েছে। সো আমরা যদি মোটা দাগে দেখি, সার্বিক ঘটনাটার মধ্যে অতি ডানপন্থী বা মোদির হিন্দুত্ববাদী রাজনীতির একটা স্পষ্ট আমরা প্রভাব এটার মধ্যে দেখতে পাচ্ছি। এটা একটা প্রতিশোধমূলক হতেই পারে, কোনো সন্দেহ নাই, যেহেতু পেহেলগামে ঘটনা ঘটেছে। কিন্তু পেহেলগামের ঘটনার পরে যদি আমরা এটাকে সুস্পষ্টভাবে কয়েকটা বিষয় দিকে লক্ষ্য করি, এই ঘটনার পর দিনই কিন্তু ভারত সিন্ধু পানি চুক্তিকে স্থগিত করেছে, বাতিল করেনি। এবং এটা যে কত বড় মারণাস্ত্র পাকিস্তানের জন্য, কারণ পাকিস্তানের যে মূল নদী সিন্ধু এবং এর শাখা প্রশাখার উপরে পাকিস্তানের কৃষির 80% নির্ভরশীল। সো এটাকে পাকিস্তান বলছে অ্যাক্ট অফ ওয়ার, এবং তার পরের দিনই এটার পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তান আপনার সিমলা চুক্তিকে স্থগিত করল। লক্ষ্য করে দেখেন যে আপনার সেই 60-এর দশক থেকে সিন্ধু পানি চুক্তি থেকে শুরু করে সিমলা চুক্তি পর্যন্ত এই দুইটা পিলারের উপরে কিন্তু পাকিস্তান ভারতের সম্পর্ক এতদিন ধরে টিকে ছিল। এর মধ্যে কিন্তু 3-4টা বড় যুদ্ধ হয়েছে, বিশেষ করে আমি 71 যদি বাদ দেই, অন্তত 3টা বড় যুদ্ধ হয়েছে। তখনও কিন্তু এই দুইটা চুক্তি নিয়ে কোনো পক্ষই কাজ করেনি বা হার্ডলাইনে যায়নি। তো এখন এটা যখন বাতিল করেছে বা স্থগিত করেছে, পাকিস্তান সুস্পষ্টভাবে বলল এটা অ্যাক্ট অফ ওয়ার। এটার জন্য যুদ্ধ করার যথেষ্ট লেজিটিমেসি পাকিস্তান আছে। আগাগোড়াই পাকিস্তান বলে যাচ্ছে যে এটার একটা আন্তর্জাতিক তদন্ত হোক। এটা ভারত না করে প্রথম কিন্তু আক্রমণের কাজটা করলো। এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলুক বা প্রেসিশন গাইডেড কোনো মিসাইল অ্যাটাক বলুক, যে নামে ডাকুক না কেন, এটাকে কিন্তু পুরো মাত্রার যুদ্ধ বলা যাবে না। এটা সংঘাতের খুবই প্রিলিমিনারি বা প্রাথমিক পর্যায়ে আপনি বলতে পারেন। এখানে সবচেয়ে বড় যেটা ঝুঁকির বিষয়, দুটা দেশে পারমাণবিক অস্ত্রধারী দেশ। সুতরাং এখানে যে কোনো ধরনের স্ক্যালেশন যদি কোনোভাবে নিউক্লিয়ার ওয়ারের দিকে যায়, তা সেটা শুধু এই অঞ্চল না, পুরো পৃথিবীর জন্য একটা তাণ্ডব, একটা ভয়ঙ্কর ব্যাপার হিসেবে আমরা প্রভাব নিয়ে আলাদা করে কথা বলবো। জেনারেল কামাল, আমি একটু প্রফেসর শাহ আমেনাম খান, আপনার কাছে কি মনে হয় যে ভারতের এই যে মঙ্গলবার রাতের যে অপারেশন, সেটি নিয়ে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের মিডিয়া দেখে মনে হয় যে ভারতের সব শ্রেণী পেশার মানুষ, সব দলমত নির্বিশেষে আসলে তাদের একটা পাল্টা প্রতিশোধ নেওয়ার বিষয়ে খুবই দারুণ একটা ঐক্যমত ছিল। আসলে সেটাই কি আসলে বাস্তবায়ন করলেন নরেন্দ্র মোদীর সরকার, নাকি এটার উদ্দেশ্য যুদ্ধই ছিল?
না না, নিশ্চিতভাবে, কারণ আমাদেরকে এটা মনে রাখতে হবে, যেটা শামীম ভাই বলছিলেন, যে ভারতের পলিটিক্যাল ইকোসিস্টেমটা খুব ডিফারেন্ট এখন 2014 পর থেকে। দেখেন 2016-তে উরিতে অ্যাটাক হয়, সেটাতে 19 জন সোলজার মারা যায়। 2019-এ পুলওয়ামা, সেখানে 40 জন আপনার 19 জন মারা যায় উরিতে, 40 জন মারা যায় আপনার পুলওয়ামাতে। এটা ইন্ডিয়ান প্যারামিলিটারি, তাই না? এবং প্যারামিলিটারির পরে বালাকাটে ওরা যে অ্যাসল্টটা করে, এয়ার স্ট্রাইকটা করে, সেটা 1971-এর পরে সবচেয়ে লার্জেস্ট এয়ার স্ট্রাইক ছিল, সেটা একটা। এরপর আপনি দেখেন পেহেলগামে 2025 সালে হলো, সেখানে 26 জন সিভিলিয়ান মারা গেল। তার মানে আপনার মোদি শাসনামলেই তিনটা মেজর অ্যাটাক হয়ে গেছে। সুতরাং মোদি অ্যাজ এ পলিটিক্যাল হেড প্লাস বিজেপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তাকে যদি জনগণের কাছে তার অবস্থানটাকে সুসংহত করতে হয়, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কথাবার্তা তাকে চিন্তা করতে হবে। সুতরাং এখানে যতটা না ওয়ার ইন্টেনশন আছে, তার চেয়ে বেশি হলো ডোমেস্টিক পলিটিক্সকে অ্যাপিজ করা। এবং এই পলিটিক্সকে অ্যাপিজ করতে গিয়ে আজকে যে ঘটনাটা ঘটলো, সেটার রিফ্লেকশন আমরা দেখছি। এটা হলো একটা দিক। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যুটা হলো যে মানে পাকিস্তানের সাথে তার সম্পর্কের যে জায়গাটা, এটা অনেকটা সময় ধরে এটা টেনশনে চলছে। এখন মুশকিলটা হয়ে গেছে যে এই মুহূর্তে আমরা যদি ভারতের ভৌগোলিকভাবে যদি জিওপলিটিক্যালি বা জিও স্ট্র্যাটেজিক্যালি সাউথ এশিয়াতে অবস্থানটা দেখি, সেখানেও যথেষ্ট নড়বড়ে। আপনি যদি নেপাল দেখেন, বাংলাদেশ দেখেন, ভুটান, সব জায়গাতেই তার সম্পর্কের একটা বড় টানাপোড়েন তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গাতেও তার একটা স্ট্র্যাটেজিক মেসেজিংটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকেও যদি ফর এভরিওয়ান, যে মানে তার যে একটা হেজেমনিক অ্যাটিটিউড যেটা ছিল, সেটাকেও যদি তাকে বজায় রাখতে হয়, তাহলে তো তার এইখানে একটা বড় রকমের রিটালিয়েশনটা দরকার ছিল। সুতরাং সেই রিটালিয়েশনটাও একটা ন্যাচারাল রিটালিয়েশন। সুতরাং সেটা তার নেইবারহুড পলিটিক্সের দিক থেকেও আপনি যদি দেখেন, জিওপলিটিক্যাল মানে যেটাকে আমরা বলি জিওপলিটিক্যাল এক্সেশন অফ পাওয়ার, সেটাকেও যদি দেখতে চান, সেখানেও সেটা দরকার আছে। এবং ডোমেস্টিক পলিটিক্সের তো দরকার আছে, প্লাস মিডিয়া তো আছে। আপনি যেটা বললেন যে সাধারণ মানুষজনের মধ্যে একটা বড় রকমের কনসেনসাস আছে, শুধু সাধারণ মানুষজনের মধ্যে না, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যেও কনসেনসাস আছে। আজকে কিন্তু শশী থারুরও এই পার্টিকুলার এয়ার স্ট্রাইককে উনি স্বাগতম জানিয়েছেন। এটার মানেটা হলো যে ওভারঅল পলিটিক্যাল ইন্টারেস্ট যাই থাকুক না কেন, সাধারণ মানুষের মধ্যেও এই যে 2016, 19, 25 পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, সেটারও কিন্তু একটা বড় রকমের স্কার তৈরি হয়েছে। এছাড়া তো মানে মিডিয়া বলেন বা ফার রাইটিস যে অ্যাটিটিউডগুলি আছে, সেটাও তো ভারতের সাধারণ মানুষের মধ্যেও অনেকটা রিফ্লেক্ট করে। সুতরাং সেটারও একটা রিফ্লেকশন আছে। সুতরাং সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই রিট্যালিয়েশনটা খুবই স্বাভাবিক ছিল, এবং এটা পলিটিক্যাল ক্যালকুলেশন, জিওপলিটিক্যাল ক্যালকুলেশন বা মিডিয়া ক্যালকুলেশন, যেটাই বলেন না কেন, এটার একটাই মুশকিল হচ্ছে, যারা সাধারণভাবে আমরা দেখছি ডিসইনফরমেশন, মিসইনফরমেশনে ভরা। সুতরাং ডিসইনফরমেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের এয়ার স্ট্রাইকের ছবি দেওয়া হচ্ছে, যেগুলি আসলে পুরনো এয়ার স্ট্রাইকের ছবি। এবং একজন বলছে যে 5টা ফাইটার প্লেন পড়েনি, আবার কেউ বলছে। সুতরাং এই জায়গাতে যেটা শামীম ভাই আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে এই স্ট্রাইকের আগে যদি ভারত এই ক্রেডিবল ইন্টেলিজেন্সগুলি পাবলিকলি প্রকাশ করতে পারত, আমার মনে হয় যে রিজিয়নাল ক্ষেত্রেও এই সাসপিশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের ক্ষেত্রে, যেমন আপনি যদি বলেন আমাকে যে আমি ভারতীয় চ্যানেল কটা দেখেছি আর বিদেশি চ্যানেল কটা দেখেছি, 90%ই আমি দেখেছি বিদেশি চ্যানেল। নিউ ইয়র্ক টাইমস দেখছি, CNN দেখছি, ডয়েচে ভেলে দেখছি। মানে সেই কারণে আমার প্রবলেমটাই হয়ে যাচ্ছে যে ক্রেডিবিলিটি, অর্থাৎ যে ক্রেডিবল ইন্টেলিজেন্সের কথা বা যে ক্রেডিবল এভিডেন্সের কথা পাকিস্তান বলছে, সেটাও কিন্তু এখন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যে এই জায়গাতে ক্রেডিবল এভিডেন্সটা তো প্রকাশ করলে কোনো প্রবলেম ছিল না। আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ারির কথা তো শুধু বহির্বিশ্ব বলছে না, পাকিস্তান নিজেও বলছে। সুতরাং এই জায়গাতে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে একটা মানে ডিএসকেলেশন, এবং ডিএসকেলেশন করে এক ধরনের লেজিটিমেট প্রসেস। চীনও তাই বলছে, এক্সেপ্ট ফর ইসরায়েল, বাকি সবাই কিন্তু একই কথা বলছে। জি, অ্যাম্বাসেডর মাহফুজ, আপনি জেনারেল সাহেবের কথা বা প্রফেসর সাহেবের কথার সঙ্গে অনেকখানি একমত কিনা সেটি একটি জায়গা, এবং তাই যদি হয় তাহলে নরেন্দ্র মোদী অথবা রাষ্ট্র হিসেবে বা ভারত বা দল হিসেবে বিজেপি আসলে কি অর্জন করলো এই অ্যাটাক থেকে? আমরা তো দেখছি যে আসলে ওইদিকে যেরকম পাকিস্তানের 26 জন কিংবা ভারতের, পাকিস্তান দাবি করছে 15 জন সাধারণ মানুষের প্রাণ গেল, এর সঙ্গে সম্পদ বা 5টা যুদ্ধবিমানের কথা তো বলা হচ্ছে, রাফাল সহ। আমি না অবশ্যই
আমি যে দুজনের বক্তব্য শুনলাম, আপনিও অনুমান করতে পারবেন, আমার মনে হয় এটা আজকে দর্শক শ্রোতা যারা আছেন তারাও অনুমান করতে পারবেন যে মোটামুটি আমাদের বিশ্লেষণ কিন্তু এরকমই, সবাই এরকমভাবেই কথা বলছে। বাট আমি একটা ছোট জিনিস শুধু কন্টেস্ট করি। আমার কাছে মনে হয়েছে যে ভারতীয় মিডিয়া এতদিন ধরে যে কথাগুলো বলে এসেছে, এটা একটা মিডিয়া হাইপ ছিল, পরিকল্পিতভাবে সরকারের জন্য একটা টার্গেট তারা ঠিক করে দিয়েছে, বিকজ তারা আগে থেকে ডিটারমাইন্ড যে গভর্নমেন্ট ওই টার্গেটটা ফুলফিল করবে অ্যান্ড দি গভর্নমেন্ট উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। হ্যাঁ, যে লোকজন বলছে প্রতিশোধ নিতে হবে, রিটালিয়েট করতে হবে, এবং তারা সেই রিটালিয়েশনটা করে দেখিয়েছে। তো সেইভাবেই তারা এগিয়েছে। সুতরাং আপনি যেটা বললেন যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি কতটুকু অর্জন করলো, এন্টায়ারলি ডোমেস্টিক অর্জন, নিজের লোকদেরকে খুশি করার জন্য সেটা করেছে, সেটাই তো তাদের টার্গেট ছিল। আচ্ছা, এবং তাদের মতো করে সেটা হয়েছে, কারণ এইখানে আপনার ইন্টারন্যাশনাল কনসার্নটা ডোমেস্টিক ফিল্ডে অতটা ম্যাটার করে না। যেমন আন্তর্জাতিকভাবে আমরা বলছি যে প্রতিটা দেশ বলছে যে ডিএসকেলেট করার জন্যে, একই সঙ্গে বলছে যে ক্রেডিবল ইনফরমেশন দেওয়ার জন্য যে এখানে পাকিস্তান সত্যি সত্যি যুক্ত ছিল। আমরা সবাই হয়তো অনুমান করি, সবাই সাধারণভাবে বলে, বাট সেই বলা এবং একটা রাষ্ট্র এই ধরনের একটা আঘাত করার আগে সেটার প্রমাণ উপস্থাপন করবে না, সেটা ঠিক না। জি, কিন্তু আপনি যদি দেখেন যে যে এলাকায় 9টি এলাকায় হামলা হলো, সেই এলাকাগুলোতে কিন্তু ভারত ওই কয়েকটা যে সন্ত্রাসবাদী গোষ্ঠী যাদের কথা ভারত বলে আসে তাদেরই ঘাঁটিগুলো ওই এলাকায়। ফলে এটি কি মনে হয় যে ভারতও খুব সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আক্রমণটা করেছে? দেখেন, এইটার সঙ্গে আপনি যদি মিলাতে চেষ্টা করেন, অল্প কয়েকদিন আগে আমরা দেখেছি ইসরায়েল এই ধরনের আক্রমণ করেছে। হ্যাঁ, তারপর ইরানে করেছে, লেবাননে করেছে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনে করেছে। অ্যান্ড এই ধরনের দেশগুলো তারা এখন আর আপনার আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা করে না। হ্যাঁ, আমি নিজে থেকেই সিদ্ধান্ত নিলাম এবং ঘোষণা করলাম, এবং ঘোষণাটা পরে করে, আগে আক্রমণটা করে নেয়। সেটার একটা কারণ থাকতে পারে যে আগে ঘোষণা করলে সেখানে গিয়ে প্রস্তুতি নেবে, হ্যাঁ, যাকে আক্রমণ করতে চায় তাকে হয়তো সেখানে আর পাবে না। কিন্তু এইটা যদি এখন ইন্টারন্যাশনাল নর্ম হয়ে যায়, তাহলে অন্যান্য দেশগুলোও এই ধরনের কাজ করা শুরু করবে, এবং তাতে আপনি বুঝেন যে তখন একটা বিশ্ব পরিস্থিতির মধ্যে কীরকম একটা মাৎসানয় তৈরি হয়ে যাবে। জি, আমি আবার একটু জেনারেল শামীম কামাল আপনার কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যুদ্ধ আর একটু বাড়তে পারে, অথবা এটা কোনোভাবে অল আউট ওয়ারে পরিণত হওয়ার কোনো আশঙ্কা কি দেখেন, বা সে ধরনের একটি যুদ্ধকে আসলে ভারত বা পাকিস্তান কেউই বেয়ার করার মতো অবস্থায় আছে এখন? আমি আশা করি, ধারণা করি, দোয়া করি কোনোটাই যেন না হয়, কারণ এটা স্ক্যালেট করলে আমি জাস্ট সিম্পল একটা মানে অ্যান্টনিও গুটেরেসের একটা কথা বলি, ওয়ার্ল্ড ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ এ ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। মানে একটা কথাতে কিন্তু অনেক কিছু বুঝিয়েছে। সুতরাং এইটা ডিএসকেলেট করার কোনো বিকল্প নাই। আজকে পাকিস্তান যদি এটাতে কোনোভাবে প্রতিহিংসামূলক কোনো জেদ ধরে কোনো কাজ করে, তাহলে আলটিমেটলি এটা কিন্তু খুব সিভিয়ার ওয়ারের দিকে যাবে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না, এবং আজকে যেটা আমরা আলোচনা করছিলাম, ভারত যেটা চাচ্ছে, দিস ইজ দ্য মডেল অফ নেতানিয়াহু। নেতানিয়াহু কিন্তু যথেষ্ট পপুলার ছিল, তারপরেও নেতানিয়াহু ক্রমাগতভাবে গাজাতে যুদ্ধ কন্টিনিউ করে গেলে, এখনও করে যাচ্ছে। গতকালকে 3টা দেশে আক্রমণ করেছে একসঙ্গে, রাইট, একসাথে। একটা মাত্র কারণ ইসরায়েলিদের বোঝানো যে ওনলি নেতানিয়াহু ক্যান সেভ ইসরায়েল। একইভাবে মোদি বা এই বিজেপির যে টার্গেট, মোদি গভর্নমেন্ট বা বিজেপির যে টার্গেট, ওনলি বিজেপি ক্যান সেভ দ্য ইন্ডিয়া ফ্রম আদার্স। সো এইরকম একটা অবস্থান থেকে ঘটনা যেটা ঘটেছে, পেহেলগামের ঘটনার পরে যতটুকু মানে রিভেঞ্জ নেওয়ার কথা, এটা কিন্তু আজকে তাদের স্টেটমেন্ট তা ক্লিয়ার করেছে, ইউ আর হ্যাপি, কংগ্রেচুলেট করেছে আর্ম ফোর্সেসকে, রাইট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সুতরাং এরপরে কিন্তু আর ভারতের আগানো উচিত না। পক্ষান্তরে পাকিস্তান যেটা বলেছে, যদি ভারত আক্রমণ না করে তাহলে আমরা পাল্টা আক্রমণ করব না। সুতরাং ইট শুড বি সামওয়্যার ফুল স্টপ। মোরসো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসছেন। এই 3-4 দিন আগে যিনি নির্লিপ্ত ছিলেন, আজকে বলে যেন দিস ইজ নট অন, এটা স্টপ করতে হবে। বিকজ এখানে যদি এই দুই শক্তির মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে পুরো রিজিয়নে কিন্তু বড় ধরনের ইনস্টেবিলিটি হবে। এটার সাথে লিঙ্ক হলো চায়নার ইন্টারেস্ট, এটার সাথে লিঙ্ক হলো কোয়াড, ইন দ্য প্যাসিফিক ইন্টারেস্ট অফ ইউনাইটেড স্টেটস। সো একটার সাথে একটা এমনভাবে সংযুক্ত, চায়না কোনোভাবে চাইবে না পাকিস্তানে এটা যুদ্ধে জড়িয়ে যাক,
কারণটা কি? চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে পাকিস্তান চায়না যে করিডোর আছে, এখানে $46 বিলিয়ন ইনভলভ করেছে। সো কোনোভাবেই কিন্তু চাইবে না যে তারা ইনভলভ হোক। এবং এখানে বেলুচরা আবার বেল্ট অ্যান্ড রোডের জন্য বিরোধিতা করছে চায়নার এই করিডোরকে, তাদেরকে আবার ইউএসএ কিছুটা হলে ব্যাক করছে। মানে অনেক বিষয় আছে যেটা একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। এটা যদি একটা ফুল ব্লোন ওয়ারে যায়, এমনি তো অত্যন্ত এক্সপেন্সিভ। যদি আমরা ইউক্রেন ওয়ারের ইয়েতে দেখলাম, পার ডে $250 মিলিয়ন থেকে $260 মিলিয়ন খরচ হয় পার ডে। আর এখানে তো খরচটা আরও বেশি হবে যখন দুইটা দেশ প্রায় কাছাকাছি। সুতরাং আমার ধারণা এটা হয়তোবা স্তমিত হবে বা একটা জায়গায় এটা থামবে। এবং আগামীকালকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে আসছেন সম্ভবত। ইরানের কিন্তু যথেষ্ট প্রভাবশালী, কারণ ইরান তার এনার্জি সিকিউরিটির জন্য ভারতের উপর নির্ভরশীল, ভারত ইরানের উপর নির্ভরশীল। আবার ইরানের কিন্তু সমুদ্র বন্দর যেটা সাভার, সেটা আবার ভারত পরিচালনা করে। সো তাদের মধ্যে একটা যেমন আন্ডারস্ট্যান্ডিং আছে, আবার ইসলামিক কান্ট্রি হিসেবে পাকিস্তানের সাথে আবার ইরানের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এর মধ্যে আফগানিস্তান আবার দুই দেশকে একদম করজোড়ে অনুরোধ করেছে যে ডোন্ট গো ফরওয়ার্ড, তাহলে এটা কিন্তু এলাকার জন্য খুব ক্ষতিগ্রস্ত হবে। আপনিও কি এটা মনে করেন যে এই যুদ্ধটা আর এগুবে না বা এখানেই শেষ হবে? এবং যদি শেষ করতে হয় তাহলে সেটার প্রক্রিয়াটা কি, আগের অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। আমার কাছে মনে হয় যে পাকিস্তানের রিটালিয়েশনটা ইনএভিটেবল। এখন কতটুকু কোন স্কেলে রিটালিয়েশন করবে, যেটা শামীম ভাই বললেন যে মানে পাকিস্তানের ক্ষেত্রে যে তারা আর অ্যাটাক করবে না, বা কিংবা মানে ভারত যদি অ্যাটাক না করে তাহলে আর করবে না, এটা একটা পজিটিভ দিক। বাট অন্য দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে হলো যে পাকিস্তানের মিলিটারি এবং পাকিস্তানের মিলিটারির যে ইথো ভ্যালু সিস্টেম, এটাও মানে ওর যে স্ট্র্যাটেজিক কালচার, এগুলি যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, সুতরাং রিটালিয়েশনের সম্ভাবনাটা প্রচুর আছে, এখনো পর্যন্ত যায়নি। সুতরাং আমরা দুইটাকেই 50-50 চান্সের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই যে ভারত যে অ্যাটাকগুলি করেছে, সেই জায়গাতেও কিন্তু পাকিস্তানের একটা দুর্বলতা আছে। সেটা হলো যে ভারত খুব স্ট্র্যাটেজিক্যালি জায়গাগুলি চুজ করেছে। আগে যেটা করতো সেটা হলো যে সে সাধারণত পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর বা এলওসির দিকে যেত। এবার কিন্তু সেই ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে এসে, অর্থাৎ পাঞ্জাবের এখানেই কিন্তু বড় রকমের স্ট্রাইকিংগুলি করছে। যেমন লস্করে তাইবার হেডকোয়ার্টার্স বাওয়ালপুরে, কিংবা আপনি দেখেন তাদের ক্যাম্পগুলি সবকটা আছে হলো মুজাফরাবাদে। আবার যদি আপনি এই দিকে দেখেন যে পাঞ্জাবের ভিতরে অর্থাৎ বাওয়ালপুর পর্যন্ত কিন্তু তার স্ট্রেসটা এসছে। সুতরাং সেই জায়গাতে কিন্তু একটা বড় রকমের তাদের স্ট্র্যাটেজিক পরিবর্তন এসছে ভারতের। আগে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা থেকে বেরিয়ে এসে সে এখন এলইটি কিংবা আপনার হিজবুত মুজাহিদিন কিংবা আপনার জশে মোহাম্মদ, এদেরকে কেন্দ্র করেই কিন্তু করছে। এবং যে কথাটা বলা হচ্ছে ভারতের দিক থেকে, সেটা হলো যে যেখানে তারা স্ট্রাইক করেছে সেগুলি প্রত্যেকটাই টেররিস্ট এস্টাবলিশমেন্ট ছিল। এবং এই টেররিস্ট এস্টাবলিশমেন্ট সম্পর্কে ইন্টেলিজেন্স পাওয়াটা মোটেও কোনো দুরূহ কোনো বিষয় না, অন্ততপক্ষে পাকিস্তান ভারতের ক্ষেত্রে। এবং আমার ধারণা পাকিস্তানেরও যথেষ্ট ভারত সম্পর্কে এই ধরনের জিওগ্রাফিক্যাল বা ইন্টেলিজেন্স পাওয়াটা খুব একটা প্রবলেম না। সুতরাং সেই জায়গাতে আসলে এতে বড় বাহাবার কোনো জায়গা নেই। কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হলো যে তার মোডাস অপারেন্ডিটা চেঞ্জ হয়ে গেছে। এই মোডাস অপারেন্ডির ক্ষেত্রে একটা বিষয় এসছে যে কারণে বলা হচ্ছে যে মসজিদে অ্যাটাক হয়েছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে জয়শে মোহাম্মদ বা এদের যে কিংপিনস যারা আছেন, তাদের পরিবারের অনেকেও কিন্তু নিহত হয়েছেন বলে আমরা পত্রপত্রিকাতে দেখছি। তার মানে এটা যদি ঠিক হয়ে থাকে, তার মানে এই যে স্ট্রাইকটা ভারত করেছে, এই স্ট্রাইকটা যথেষ্ট সাকসেসফুল হয়েছে, যে কারণে সে সে বারবার বলছে যে আমি প্রপোর্শনেট অ্যাটাক করেছি, এবং এই প্রপোর্শনেট অ্যাটাক আমি যথেষ্ট ক্যালকুলেশন করেছি যাতে এটাতে মিলিটারি এস্টাবলিশমেন্ট বা অন্য কিছুতে না যায়। যে কারণে দ্যাট পুটস পাকিস্তান লিটল বিট ইন ব্যাকওয়ার্ড সিচুয়েশন, যে এই ক্ষেত্রে আসলে তার মিলিটারি রেসপন্সটা কোন দিকে যাবে। এবং মানে এটা ট্রু যে এভিডেন্স ভারত দেয়নি বটে, কিন্তু এই জায়গাতে যে এভিডেন্স বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলি পাচ্ছে, সেটাও যে পাকিস্তানের জন্য খুব সুখকর সেটাও না, সেটা একেবারে না। অ্যাম্বাসেডর মাহফুজ, প্রফেসর খান যে জায়গায় আলোচনাটাকে নিয়ে গেলেন, এবং আমরা আজকে এটিও দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন এটার প্রতিশোধ নেওয়ার জন্য। ফলে মাঝে মাঝে কখনো এটা মনে হয় কি না যে এটা এই দুই দেশের আসলে মর্যাদা বা ইগো বা মিডিয়া, সেটারও তো একটা লড়াই বটে। এখন তো আর যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, এই যুদ্ধ তো অনেকদিন ধরে আমরা দেখছি।
ফলে সেইটার ফলে কি এই যুদ্ধটা আরেকটু বাড়তে পারে, অথবা সেটা কি অদূর ভবিষ্যতে অল আউট ওয়ারে পরিণত হওয়ার কোনো চান্সেস দেখেন কিনা? না, অল আউট ওয়ারের সম্ভাবনা আমি দেখি না, আশাও করি না। কিন্তু কথা হলো, যুদ্ধ পরিস্থিতি যা আছে তা একেবারে স্থগিত হয়ে যাবে বা স্তিমিত হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে, সেটাও আমি মনে করি না। কারণ দু দেশের মধ্যে বৈরিতা আছে এবং সময় সময় সেটা সশস্ত্র অবস্থায় চলে গেছে। সেটা আমার ধারণা মানে মাত্রা ভেদে হয়তো চলতেই থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা খুশি হব যে এখন যে মাত্রায় আছে সেই মাত্রা থেকে যদি এটা নিচের দিকে নেমে আসে, সেদিক থেকে খুশি হব। আর একটা কথা আমি শুধু একটা মন্তব্য করি, সেটা হলো আমাদের জেনারেল মহোদয় বলেছেন যে যদি সেরকম অল আউট ওয়ার অথবা ওই ধরনের কোনো পরিস্থিতির দিকে চলে যায়, তাহলে রিজিওনাল ইনস্ট্যাবিলিটি যেটা সেটা তৈরি হবে। সত্য কথা, যে কারণে বাংলাদেশ হিসেবে আমরা এটা কখনোই চাচ্ছি না বা চাই না, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় ইতোমধ্যেই জিনিসটা স্পষ্ট করেছেন। কিন্তু কথা হলো, ঘোলা পানিতে অনেকেরই সুবিধা হয়। তো সেই রকম যদি কারো ইচ্ছে থেকে থাকে বিহাইন্ড দি সিন, তাহলে হয়তো আমরা দেখতে পারি যে এটা আরও একটু এসকেলেট করবে। জি, আমি এটা আশঙ্কার কথা। আমি একটা বিরতিতে যে অ্যাম্বাসেডর মাহফুজ, তারপরে আপনার কাছে একটু শুনতে চাই, আজকে অন্তত 2-3টা জায়গা দিয়ে বাংলাদেশে বেশ কিছু পুশিনের ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও সরাসরি বলেছেন যে যদি সত্যি সত্যিই তারা বাংলাদেশি ন্যাশনাল হয়, তাহলে দ্যাট শুড বি ইন দ্য ফর্মাল চ্যানেল, এবং বাংলাদেশ সেটাকে ভালো মতো নেয়নি। এবং বেশ কিছুদিন ধরেই এই ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারত পাকিস্তান এই যুদ্ধ বা একটা অস্থিরতার ভিতরে বাংলাদেশে কেন পুশিন, এটা কি বার্তা দেয়, সেটি নিয়ে দর্শক আমরা কথা বলবো। সেই সাথে কথা বলতে চাই বাংলাদেশের প্রভাব নিয়েও। তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক স্বাগত, 24 ঘন্টায় ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলছি আমরা। অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান আছেন আমাদের সঙ্গে। বাংলাদেশে এই যে ভারতের আজকে 2-3টা জায়গায় যে পুশিন, সেটি নিয়ে বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান আনুষ্ঠানিকভাবেই অসন্তোষ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এটাকে ফর্মালাইজ করার জন্য। এই মুহূর্তে এই পুশিন আসলে কি বার্তা দেয়? আমাদের নিরাপত্তা উপদেষ্টা যথার্থই বলেছেন। স্বাভাবিকভাবেই এইভাবে পুশিন করে আপনি সে কোন দেশের নাগরিক সেটা আপনি নিশ্চিত না হয়ে আপনি তাদেরকে গ্রহণ করবেন, এটা তো বিবেচনার প্রশ্ন আসে না। কিন্তু কথা হলো যে এই পুশিন ভারত থেকে বাংলাদেশের মধ্যে এর আগেও বহুবার ঘটেছে, এবারও ঘটলো, এবং এইবারের সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। তো সেটা কাঙ্ক্ষিত না, এবং এই জন্যই যত বৈরিতা থাকুক দুটো দেশের মধ্যে আপনার চ্যানেল অফ কমিউনিকেশন সবসময় উন্মুক্ত রাখতে হয় এবং আলোচনা চালিয়ে যেতে হয়। তখন এই ধরনের পরিস্থিতি আপনার এড়ানো যায়। তো সেটা আমরা ভারতের কাছে জানিয়েছি, সেটা নিরাপত্তা উপদেষ্টা যা করেছেন সেজন্য আমরা তাকে সাধুবাদ দিতে পারি। কিন্তু একই সঙ্গে এটা আমাদেরও উপলব্ধি করা উচিত যে চ্যানেল অফ কমিউনিকেশনটা আমরা যেন সবসময় সচল রাখতে পারি। কিন্তু এই পুশিনটা কেন করছে, মানে ভারত আসলে কি বার্তা দিতে চায়? এইটার সঙ্গে প্রথম কথা হলো, ভারত পাকিস্তানের যে সম্পর্ক এখন রয়েছে সেটার সঙ্গে মিলানোর কোনো প্রয়োজন দেখি না। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে বৈরিতা রয়েছে সেইটার সঙ্গে ডেফিনেটলি এটা রিলেটেড, এবং সেই জন্যই উচিত আমার হলো যে এই বৈরিতাটা যত দ্রুত আমরা কাটাতে পারি তত বাংলাদেশের স্বার্থেই সেটা অনুকূল হবে। জি, প্রফেসর শাহবেন আম খান, এই বৈরিতার ধরেন একটা ফলাফল হচ্ছে এই পুশিন। এর আগে আমরা 5 আগস্টের পরে ভারতীয় মিডিয়ায় এক ধরনের বাংলাদেশ বিরোধী যুদ্ধ, এবং সেটা শুধু মিডিয়া না, ভারতের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, ক্ষমতাসীন দল এরকম কথাও বলছে যে ভারত ইসরায়েল হলে আমরা গাজা হব, এ ধরনের কথাবার্তাও পশ্চিমবঙ্গ থেকে আমরা শুনেছি। ফলে ধরেন এখন ভারত তো সেই অর্থে তার নেইবারহুড পলিসি প্রায় ফেল করেছে, কেউই নাই। ফলে এই সুযোগ, এটা কি একটা সুযোগও হতে পারে কিনা যে এই সুযোগে বাংলাদেশকে সঙ্গে সম্পর্কটা আবার স্বাভাবিক করার? ধন্যবাদ। প্রথম কথা হলো যে বিগত 9 মাসে ভারতের বাংলাদেশের সাথে এনগেজমেন্টটা যদি আমরা একটু রিভিউ করি শর্টলি,
বাংলাদেশের তরফ থেকে তো কোনো প্রবলেম ছিল না ভারতের সাথে, বরং বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার এসে এই দেশের মানুষের ম্যান্ডেট অনুযায়ী চালাচ্ছে। সুতরাং ভারতের পররাষ্ট্র নীতিতে যদি নেইবারহুড ফার্স্ট হয়, বাংলাদেশে কারা সরকারে আছেন না আছেন সেটা তো তাকে রেসপেক্ট করতে হবে, কারণ সেটা তো জনগণের সরকার। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় প্রথম হোঁচটটা এটা হলো ভারতের ফরেন পলিসিতে। সেকেন্ড, ভারতের ফরেন পলিসিতে আমরা আরও দেখছি যে ধরনের রেটরিক্স বা ন্যারেটিভস বাংলাদেশ সম্পর্কে করা হয় এবং তাদের মিডিয়াতে যে ধরনের বক্তব্য বাংলাদেশ সম্পর্ক দেওয়া হয়, সেগুলি খুবই আনফর্চুনেট। এবং সে আনফর্চুনেট নয়, সেই সাথে একেবারে যেটাকে বলা হয় যে মানে অ্যাবসলিউটলি শেমফুল ধরনের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে দেওয়া হয় এবং পলিটিশিয়ানরাও কনস্ট্যান্টলি দিয়ে গেছেন, প্রাইভেট সেক্টর থেকেও দেওয়া হয়েছে। এবং আমরা রিজিওনাল যেসব পার্টিগুলি আছে, হাবিজাবি যে পার্টিগুলি আছে, ধরেন আসাম বলেন বা এখানে, তাদেরও যে ধরনের বক্তব্য, মানে সেগুলিও কিন্তু একটা স্বাধীন দেশ সম্পর্কে বলার আগে চিন্তাভাবনা করা দরকার ছিল। সুতরাং তাদের যে পলিটিক্যাল ন্যারেটিভ, তাদের ফরেন পলিসি, দুইটার সাথে সামঞ্জস্য আছে এবং সেই কারণে আমরা দেখছি এই সামঞ্জস্য কমনভাবেই দুর্বল। এটা গেল। দ্বিতীয় বিষয় যেটা থাকে যে তাদের যে নেইবারহুড পলিসিতে আপনি দেখেন নেপালের সাথে সম্পর্ক, এই মুহূর্তে পাকিস্তানের সাথে যেটা চলছে, আফগানিস্তানের সাথে তো 2021-এর পরে দেখাই গেল যে কনসুলেট বন্ধই করে দিয়েছে। এবং সেই সাথে কিছুদিন আগে মলদ্বীপসেও আমরা এক ধরনের টানাপোড়েন দেখলাম, শ্রীলঙ্কাতে টানাপোড়েন আছি। এবং সেই সাথে আমার নেইবারহুডে যে মায়ানমার আছে, সেখানেও তার সম্পর্ক যে বাংলাদেশের স্বার্থের বাইরেও যে তাদের স্বার্থটা বেশি ইম্পর্ট্যান্ট এবং মায়ানমারের স্বার্থটা ইম্পর্ট্যান্ট, সেটাও আমরা দেখছি। ইভেন আমি এখনই লিখছিলাম যে এই পুরো ঘটনাটায়, পাকিস্তান কেন্দ্রিক যে ঘটনাটা হলো, ইউএস বলল শেমফুল এবং চায়না বলছে যে ভারত পাকিস্তান দুটাই আমার নেইবার, তারপর ইউএন বলছে যে ডিপলি কনসার্ন ফর ইন্ডিয়ান মিলিটারি অ্যাগ্রেশন ইত্যাদি ইত্যাদি বলছে, তাই না? এইখানেও আপনি খেয়াল করে দেখেন যে একটা বড় ধরনের যে তার ডিফেন্স পলিসি সংক্রান্ত যে জায়গাগুলি আছে, সেখানেও কিন্তু আমরা একটা নড়বড়ে অবস্থা দেখছি। এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটির যা অবস্থা, সেটা তো আর বলার কিছু নাই। মানে সেই জায়গাতে আমার মনে হয় যে আমি প্রায় সাজেশন দিই বাংলাদেশ মিলিটারি এখন উচিত হবে ভারতকে সহায়তা দেওয়া, ভারতের মিলিটারিকে প্রোটেক্ট করার জন্য। সুতরাং সেই ধরনের পলিসির দিকেও আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার, কারণ এরা যদি আনস্টেবল হয়, ইনস্টেবিলিটি আলটিমেটলি আমার কাঁধে এসে পড়বে, ইকোনমিতেও পড়বে, সোসাইটিতে পড়বে, সব জায়গাতে পড়বে। সুতরাং আমার কাছে এখন মনে হয় যে ভারতের যদি সদিচ্ছা থাকে, অন্ততপক্ষে এই ঘটনার পরে যে বাংলাদেশের সহায়তাটা তার পাওয়া উচিত, মানে চাওয়া উচিত, এবং সেটা ভ্রাতৃত্বের সম্পর্কেই চাওয়া, অথবা দূরত্বটা কমানো উচিত, কারণ তার নিরাপত্তা, তার স্টেবিলিটি এই নেইবারহুডের উপরেই নির্ভরশীল। ওই ইসরায়েল এসে তাকে সলিউশন দিয়ে যেতে পারবে। জেনারেল শামীম কামাল, আপনিও খানিকটা একমত কিনা, এবং পুশিন করে ভারত বাংলাদেশকে আসলে ইতিবাচক নাকি নেতিবাচক কোনো বার্তা দিল এই সময়? একদম মোটা দাগে যে বিষয়টা, এটা ভারতের যে কূটনৈতিক চরিত্র, সেটার রিফ্লেকশন হিসেবে দেখছি। এটা কিন্তু এটার সাথে জড়িত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রাইট? সো ভারতের এই স্বাধীনতার পরবর্তীতে আইকে, গুজরাল, তারপরে সৌন্দর্য ডক্ট্রিন, অনেকগুলি ডক্ট্রিন হচ্ছে, কিন্তু দিন শেষে আবার ঘুরে ফিরে ওই কৌটিল্য পলিসিতে পড়ে। কৌটিল্য পলিসির একটা মূল কথা হচ্ছে কিপ দ্য নেইবারস ইন ডিস্টারবেন্স। সুতরাং এখানে যখন পাকিস্তান ইন্ডিয়া বর্ডার উত্তপ্ত, তার মানে এই নয় যে বাংলাদেশের বর্ডারের সিচুয়েশন, সিএ, সিটিজেন, এটা বন্ধ থাকবে। সুতরাং এটা একটা প্যাকেজ, এটা প্যাকেজ হিসেবে তারা ডিসপ্লে করে। বাট এখন কথা হচ্ছে দেন ওয়াই নাও, এতদিন পরে ছিল না, হঠাৎ করে পোষণ শুরু হলো কি জন্য? এবং তারা কিন্তু মুসলিম, অল অফ দেম আর মুসলিম, রাইট? এবং এটা কিন্তু বিজেপির একটা এজেন্ডা। যত মুসলমান আছে যারা আসাম বা এই এলাকায় গিয়েছে, তাদেরকে সকলকে অন্য কিন্তু ধর্মের লোককে, হিন্দুদেরকে পাঠাচ্ছে না। ইট ইজ ওয়ান দ্য মুসলিম। সো এইখানে ভারতের যে অতি ডানপন্থী বা হিন্দুত্ববাদীদের ক্যারেক্টার, সেইটার সিম্পলি একটা রিফ্লেকশন। তো মোট কথা হচ্ছে, আমি প্রফেসর সাহাবের কাছে একটা জায়গা ভীষণভাবে একমত পোষণ করছি যে ভারত যদি ম্যাচিউর্ড হতো, আমি খুব অবাক হয়েছে যে ভারত এই 5ই অগস্টের গণ অভ্যুত্থানের পরে যে আচরণটা করেছে, স্বাধীনতার পরে যতবারে বাংলাদেশে বিপর্যয় ঘটেছে, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরের দিন ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসে বলেছেন যে আর যাই হোক না কেন, যত দুঃখ পাই না কেন, বাংলাদেশের আমার সম্পর্ক আমরা কন্টিনিউ করতে চাই। যতবারে বিএনপি ক্ষমতায় এসছে, ততবারে কিন্তু এই ঘটনা ঘটেছে। এইবার একবার ব্যতিক্রমধর্মী একটা পরিস্থিতি আমরা দেখছি যে শুধু সরকার নয়, মিডিয়া, এমনকি জনগণ। আপনি চিন্তা করতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন, মানে এই লেভেলের মানুষ
আপনার বলছেন যে বাংলাদেশে ইউএন ইন্টারভেনশন দরকার। কারণ কি, যদি এই কথাগুলি না বলে তাহলে কিন্তু এনাদের ভোটের পাল্লা দুর্বল হয়ে যাবে। সো ভোটের পাল্লা ভারী করার জন্য আজকে মানে আমি শকড যে শশী থারুরের মতো মানুষ, যার প্রতি আমার আগাগোড়াই শ্রদ্ধা, অত্যন্ত রেশনাল কথা বলেন। মাঝে অরুন্ধতী রায় বলতেন, উনি এখন বলেন না। শশী থারুর একমাত্র মানুষ, উনি আজকে সাপোর্ট করে গেলেন। কিন্তু বাংলাদেশের দিক থেকে যেটা একেবারেই করা উচিত, দেখুন স্বাধীনতার পরে সম্ভবত এই সরকার যখন ক্ষমতা আসছে 24 ঘন্টার মধ্যে 2বার কিন্তু প্রতিবাদ পাঠিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টাকে নিয়ে। সো এই পর্যন্ত এই যে চোখে চোখ রেখে যে কথা বলতে হবে, এইবারই কিন্তু তা আমরা প্রথম নজির দেখলাম। সো অনেক বিষয় আছে যেখানে বাংলাদেশ যে সাবসার্ভিয়েন্ট মানে আচরণ করেছে ডিপ্লোম্যাটিক্যালি, এই খোলস থেকে যদি বের হয়ে না আসে, এবং ভারতের একটা জিনিস বুঝতে হবে যে এই অভ্যুত্থানের আগের যে বাংলাদেশ এবং বর্তমান যে বাংলাদেশ, ওই চশমা বুদ্ধি যদি বদল না করে তাহলে ভারতের জন্য এটা এই পরিস্থিতি আমরা ধারণা করেছিলাম যে ভারত অ্যাটলিস্ট বাংলাদেশের সাথে সম্পর্কটা, কারণ ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নাই, একমাত্র বন্ধু দেশ বাংলাদেশ, তার সাথেই যদি এর বৈরী আচরণ করে তাহলে ভারত টিকবে কিভাবে? এটা বড় একটা প্রশ্ন। তাই যদি হয় জেনারেল শামীম কামাল, তাহলে ধরেন এই যে পরিস্থিতি, এবং আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে যারা কমেন্ট করেন লিখেন, তার একটা বড় অংশে ভারত বিরোধিতার মাত্রা বাংলাদেশে সাংঘাতিকভাবে বেড়েছে। সেখান থেকেই ভারতের যদি এরকম ভয় কাজ করে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নেবে, যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছে যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, উদ্বিগ্ন আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছি। ফলে এই যে পাক ভারত উত্তেজনা, সেখানে বাংলাদেশ কতখানি সাফার করতে পারে এবং সে জায়গায় বাংলাদেশের কি করা উচিত, সেটা নিয়ে আপনার কাছে ফিরবো। দর্শক, আবার একটা বিরতি নিই। দর্শক স্বাগত একবার, আমরা কথা বলছি 24 ঘন্টায়। জেনারেল শামীম কামাল আছেন আমাদের সঙ্গে। শামীম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশে এটার কি ধরনের প্রভাব পড়তে পারে এখন যে অবস্থা আছে, এবং এই অবস্থায় বাংলাদেশের বা কি করা উচিত? জি, আপনাকে আরেকবার ধন্যবাদ। বাংলাদেশে প্রভাব অনেক কিছুই পড়তে পারে যদি যুদ্ধে এটা আরও প্রলম্বিত হয় বা যুদ্ধ আরও যদি এসকেলেশন হয়। প্রথম প্রভাব পড়বে অর্থনৈতিক, কারণ আমাদের প্রতিবেশী দেশের উপর আমরা অনেকাংশে বহুলাংশে নির্ভরশীল। সুতরাং আপনি দেখেন যদি ভারতের সাথে বাণিজ্য, এটা আপাতত হয়তো স্থগিত আছে, বাট এটা কিন্তু পাকিস্তানের সাথে শুরু হয়েছে। সো বাণিজ্যের একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। আজকে বাংলাদেশের শেয়ার মার্কেটের আপনি খেয়াল করে দেখবেন, যতগুলো শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে 9টার দাম বেড়েছে, 385টার কমেছে। সেটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছে। তারপরে যেহেতু এটা আকাশসীমায় যুদ্ধ হচ্ছে, সুতরাং বাংলাদেশের যতগুলি কমার্শিয়াল এয়ারক্রাফট আছে সব কিন্তু রিরুটিং করে যেতে হচ্ছে, যেটা অনেক এক্সপেন্সিভ। সো এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেটার প্রভাব পড়বে। কিন্তু আমাদের এখান থেকে একটা অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করা উচিত, দিস ইজ দ্য হাই টাইম। কারণ একটা সুযোগ তৈরি হয়েছে, এটা একটা সূচনা হতে পারে যে না, এই একটা সময় যখন বাংলাদেশের সাথে আমাদের যেটা সম্পর্ক ছিল এটা আমরা একটা রিনিউ করি। আবার একইভাবে পাকিস্তানও চাইবে যে যেহেতু অনেক দীর্ঘদিন পরে তাদের সাথে আমাদের একটা যোগাযোগ শুরু হয়েছে, এটা যেন আরও স্ট্রেনদেন হয়। সো দুইটা দেশের কিন্তু বড় একটা আকর্ষণ থাকবে বাংলাদেশের দিকে। যেভাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেছিলেন, আমিও আশা করেছিলাম যে হয়তো ভারত থেকে এরকম একটা টেলিফোন কল হয়তো আসবে, যেটা আসেনি। দ্বিতীয় বিষয় হলো ভারত বাংলাদেশকে কিন্তু উভয় দেশেই আমন্ত্রণও করতে পারে মধ্যস্থতা করার জন্য। এই সুযোগটা যে একেবারেই আসবে না সেটা আমি মনে করি না। কিন্তু আমাদের যে শিক্ষাটা নিতে হবে, কোনো সময় মানে মার্ফিজ একটা ল আছে, যুদ্ধ সবসময় আপনার নেইবারিং মানে ম্যাপের মধ্যেই হবে। সুতরাং প্রফেসর ইউনূস একটা কথা বলেছেন গত সপ্তাহে যে আমাদের এই যুদ্ধ হবে হবে ভাব, তার মধ্যে আমাদের কিন্তু যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, এবং এটা আদা আদা হলে হবে না। ইটস এ ভেরি স্ট্রং মেসেজ। আমি অনেক কিছুই পাবলিকলি বলতে পারবো না। ওয়ার স্টাডিজের একজন স্টুডেন্ট হিসাবে যদি আপনাকে শুধু এতটুকু বলি, স্বাধীনতার পরবর্তী যে রাজনৈতিক সরকারগুলি বাংলাদেশে এসছে, তারা কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে জাতিকে একটা বড় ধরনের ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। এটা ওয়ার স্টাডিজের একদম আমি দায়িত্ব নিয়ে এই কথাগুলি বলছি। সো এই কথাগুলি পাবলিকলি যেহেতু বলা সম্ভব না, সুতরাং এটা নিয়ে গভীর চিন্তার বিষয় আছে। আমাদের এয়ার পাওয়ার কীরকম, আমাদের অন্যান্য বিষয়ে ঝুঁকিগুলো কীরকম, এটা কিন্তু খুবই অলক্ষ্যে থেকে যাচ্ছে। এটা নিয়ে কেউই সিরিয়াসলি কাজ করছে না। আজকে যদি আমাদের একটা 5th জেনারেশন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট থাকতো, তাহলে কিন্তু রোহিঙ্গা পুশিন হতো না। আই ক্যান গ্যারান্টি। আমরা ডেটারেন্স ক্রিয়েট করতে পারতাম। বাংলাদেশের ডেটারেন্স ক্রিয়েট করার সামর্থ্য আমরা এখনও তৈরি করতে পারিনি। এটা করতে কত লাগতো? 50,000 কোটি টাকা বা 70,000 কোটি টাকা। কিন্তু এখন তো আমরা রোহিঙ্গাদের পিছনে 72,000 টাকা মানে খরচ করছি।
যখন আপনার প্রতিবেশী জানতে পারে যে এই দেশটার সক্ষমতা আছে আমাকে আঘাত করার, তখন কিন্তু সে কোনো ধরনের বিপজ্জনক পদক্ষেপ আপনার এগেনস্টে নেবে না। সিঙ্গাপুর তো ছোট্ট একটা দেশ, আমাদের একটা জেলা শহরের মতো। সিঙ্গাপুরের কি তারা পারসিভড এনিমি, তারা চিন্তা করছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিটা যদি আমাকে আক্রমণ করে তার প্রস্তুতি নিয়েছে। এই জন্য সিঙ্গাপুর ছোট্ট একটা ডিস্ট্রিক্টের সমান হয়ে আজকে পৃথিবীর একটা শক্তিশালী আর মানে সামরিক শক্তির পর্যায়ে চলে গেছে। সো আমাদের এই জাতীয় নিরাপত্তা এবং এই বিষয়গুলি একেবারে, জাতীয় নিরাপত্তা কী আছে আমাদের পলিসি, আমাদের ডিফেন্স পলিসি কী আছে, কোনো কিছু নেই। আমাদের যে ন্যাশনাল কমিটি ফর সিকিউরিটি অ্যাফেয়ার্স আছে কখন বসে, যখন বিডিআর কার্নেজ হয় তখন বসে, যখন সরকার পতন হয় তখন বসে, তা তো হওয়ার কথা না, এটা রুটিন বসা উচিত। একইভাবে আমাদের দল থেকে একটা আমরা পদক্ষেপ নিয়েছি, জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। এটা আমাদের প্রথম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমরা শুরু করতে যাচ্ছি নবীনদেরকে নিয়ে। সো এই যে জাতীয় সিকিউরিটির ব্যাপারে পুরো জাতিকে সেন্সিটাইজ করার জন্য এটা কিন্তু খুবই উত্তম সময়। আমরা আর ঘুমিয়ে থাকলে হবে না, 54 বছর হয়ে গেছে। সো আমরা যদি এখন জেগে না উঠি তাহলে এই জাতির জন্য ভবিষ্যতে একটা পর একটা, এবং ইউনো যে আপনার ওই থুসিডাইটসের যে থিওরি, মানে ক্ষমতা বা হচ্ছে গিয়ে মানে অধিকার হচ্ছে সমানে সমানে যারা তার মধ্যে, আদারওয়াইজ স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান অ্যান্ড উইকার সাফার হোয়াট দে মাস্ট। এটা পেলোপনেশিয়ান ওয়ারের পরে থুসিডাইটস এই মানে মন্তব্য করেছিলেন। মানে যার শক্তি আছে সে যা খুশি তাই করবে, সে মুসলিমদেরকে পাঠাবে যে কোনো অজুহাতে, সে রোহিঙ্গাদেরকে পাঠাবে যে কোনো অজুহাতে, আর আপনার কোনো শক্তি নেই, আপনি সমস্ত কিছু আপনাকে চোখ বন্ধ করে হজম করে যেতে হবে। এটা একটা এত মানে বাংলাদেশের মতো এত বিশাল একটা জনসংখ্যার জাতি, এটার অর্থনীতি তো একেবারে ছোট না। সব দিক থেকে আমাদের মেধা বলেন, জনবল বলেন, আমাদের অর্থনীতি বলেন, সব কিছু আমরা প্রোগ্রেস করেছি, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টি খুবই উদ্বেগজনক। আমি একজন সিকিউরিটি স্টাডিজের সচেতন মানুষ হিসাবে এটা আমি অনুভব করি, এবং এক্ষেত্রে আমার মনে হয় জাতিকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে। জি হ্যাঁ, প্রফেসর শাহীন আলম খান, আপনি কি মনে করেন যে বাংলাদেশ কি ধরনের সাফার করতে পারে এবং সে জায়গায় আমাদের স্ট্যান্ড কি হওয়া উচিত? প্রথম কথা, আমাদের তো এই ঝামেলার মধ্যে যাওয়ার কোনো কারণই নাই, বাট ডেফিনেটলি যদি সুযোগ আসে মেডিয়েশনের, সেটা নেওয়া উচিত। কিন্তু অ্যাভয়েড করার সুযোগ কি সবসময় থাকবে? কোনটা? মানে ঝামেলায় যাব না, কিন্তু অ্যাভয়েড করার না, সুযোগ সেটাই আসি। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো যে এই এসকেলেশন যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ মানে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন সাউথ এশিয়াতে, মানে স্টেবল ইকোনমি ইন সাউথ এশিয়া, এটা এফেক্টেড হবে এবং এটা আলটিমেটলি উইল বি কারণ আজকে দেখেন ইন্ডিয়াতে অল নেশন কিন্তু ড্রিলিং শুরু হয়েছে, ড্রিলস মানে মিলিটারি ড্রিলস শুরু হয়েছে, এবং সেই সাথে তারা কিন্তু বিভিন্নভাবে এই বাংলাদেশের বর্ডারে তারা একটা হেডকোয়ার্টার্স করতে চাচ্ছে, পাকিস্তানে করতে চাচ্ছে, তারা মিলিটারিভাবে আলোচনা করছে বাংলাদেশের সম্পর্কে, বিভিন্ন রকমের কাজ কারবার তারা করেই যাচ্ছে, এবং এগুলি কিন্তু বার্তা, এবং এই বার্তা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের একটু সচেতন হওয়ার সময় এসছে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আমাদেরকেও সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে, এটার আরেকটা কারণ হলো যে দেখেন যেটা এই পুশিনের কথা বলছেন, এই পুশিনের বিষয় আছে। কিছুদিন পরে বর্ডারে আবার যদি মানে আপনি এসকেলেশন দেখেন বা টেনশন দেখেন, এবং আপনি তো কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে কি না কি হচ্ছে, সুতরাং সেইটারও তো একটা এফেক্ট আসে। এবং বাংলাদেশকে যতবারই ভারত এই নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রিজম দিয়ে দেখা শুরু করবে, ততবারই বাংলাদেশ নিয়ে একটা তার মানে বড় রকমের অস্বস্তি তৈরি হয়। সুতরাং সেই সব জায়গায় আমি মনে করি যে আমরা না চাইলেও, পরোক্ষ না ঘটলেও প্রত্যক্ষ না ঘটলেও পরোক্ষ না কোনোভাবে আমরা এটার সাথে এফেক্টেড হয়ে যাচ্ছি। একটা জিনিস আমার মনে হয় যে এটা না বললেই না, আমি একটু আগেই দেখছিলাম একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে কোন দেশগুলি আসলে এইরকম ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে যে নেইবারহুডে কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এবং যদিও তাদের স্থিতি অবস্থা আছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ইত্যাদি ইত্যাদি, হয়তো বা সদস্য না হলেও তারা ইউরোপের কাছ থেকেও শিক্ষা নিয়েছে, এই দেশগুলিতে কিন্তু ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিস আছে। এবং আমি মনে করি যে এখন আমাদের ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিসের দিকে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে। তার মানে এটা কি, যেমন আপনি 1953-52 বাংলাদেশ আর্মি অ্যাক্টেও কিন্তু যে ইন্ডিভিজুয়ালস লায়াবল ফর অ্যাক্টিভ সার্ভিস, এই ধরনের ক্লজেসগুলিও আছে। সুতরাং আমার মনে হয় যে আমরা এই মুহূর্তে ভারত থেকে যেটা শিক্ষা নিচ্ছি, পাকিস্তান থেকে যেটা শিক্ষা নিচ্ছি, আফগানিস্তান, এবং খুব ইম্পর্টেন্টলি যদি বাংলাদেশের নেইবারে দেখেন মায়ানমার, এবং সেই মায়ানমারে এখন কিন্তু নন স্টেট অ্যাক্টর অ্যাজ দ্য বর্ডার কাউন্টার পার্ট। সুতরাং সব কিছু দেখে কিন্তু এখন আমার কাছে যেটা
মনে হচ্ছে যে এই ধরনের বড় বড় প্রেশার আমাদের সামনে আমরা প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে আমাদের উপরে আসবে, সেইখানে আমার মনে হয় যে ইন্টারনাল প্রিপারেশনটা খুব দরকার। আমি দেখছিলাম যে দেখেন সাউথ কোরিয়ার মতো দেশ, ইসরায়েল, রাশিয়া, আমি বুঝলাম খুব ইন্টারেস্টিংলি ডেনমার্ক, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, টার্কি, নরওয়ে এরা প্রত্যেকেই ন্যাশনাল সার্ভিসেস করেছে। সুতরাং আমার মনে হয় যে তারা কেন করলো, তারা তো সবই স্টেবল ইকোনমি, তারা বড় ইকোনমি, তাদের মানে এই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এত প্যারা নয় যেটা আমাদের এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে। সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রস্তুতির জায়গায় একটা তো ডেফিনেটলি যে এই বড় এই নিউক্লিয়ার পাওয়ার দুইজনের যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, সেই জায়গাতে আসলে না ঢোকাটা যে পর্যন্ত উই আর নট ড্র্যাগ, না ঢোকাটাই ভালো। এবং যেটা আমি মনে করি যে ফরেন মিনিস্ট্রি হ্যাজ এ ভেরি ক্লিয়ার পজিশন দ্যান দ্যাট, সেটা মেনটেন করা উচিত। এবং সেই সাথে এখন আমাদের সময় এসছে আমাদের নিজেদের ডিফেন্স স্ট্রাকচার নিয়ে চিন্তাভাবনা করা। কারণ এখানে ডিপ্লোমেসির কথা যদি আমি বলি, মানে ডিপ্লোমেসি অত্যন্ত ইম্পর্টেন্ট, এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার নেইবারহুডে আসলে এই ডিপ্লোমেসিটা কতটুকু আসলে শুনতে পাচ্ছে বা কতটুকু কাজ করছে সেটাও। কিন্তু মায়ানমারের ক্ষেত্রেও তো ডিপ্লোমেসি আমরা সর্বোচ্চ করছি এবং সেই জায়গাতে ভবিষ্যতেও বাংলাদেশের ডিপ্লোমেসিটাই প্রায়োরিটি থাকবে। কিন্তু দেখেন যে ডিপ্লোমেসির ক্ষেত্রে ওই পারে তো শুনছে না এই ডিপ্লোমেসির ভাষাটা, এবং আমার আশেপাশেও শুনছে না। সুতরাং সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ডিপ্লোমেসির সাথে এখন আমাদের চিন্তা করতে হবে যে ইন্টারনাল ডিফেন্স সিস্টেমকে আমরা কিভাবে বাড়াবো। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনাল ডোমেস্টিক সিকিউরিটিতে যে বহির্রাষ্ট্রগুলি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের মানে ভায়োলেন্স বা বিভিন্ন রকমের টেরোরিজম ট্রিগার করবে না, সেটাও তো ভাবার কোনো কারণ নেই। কারণ আপনি সব জায়গায় দেখছেন যে বিভিন্ন রকমের আপনি এক্সটার্নাল মেডিয়েটেড ইনস্টেবিলিটি তৈরি করতে পারেন। সুতরাং সেই জায়গাতে আমাদের নতুন করে এখন ভাবার সময় এসছে। এবং এই উদাহরণ ইউক্রেনের উদাহরণ, ইউক্রেন রাশিয়ার সাথে তাদের সম্পর্ক খুব ভালো ছিল, একটা সময় তারা পার্টি ছিল, মানে এবং ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলের মতো মানে পারিবারিক সম্পর্ক, ইন্টার ম্যারেজের সবকিছুই ছিল ইউক্রেন রাশিয়ার সাথে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট ওয়াজ ভেরি ডিফারেন্ট। সুতরাং আমাদেরকে এখন নতুন করে চিন্তা করতে হবে। অ্যাম্বাসেডর মাহফুজ, ধরেন যে কোনো যুদ্ধেরই একটা প্রভাব পড়ে, সেই ইরাক কুয়েত যুদ্ধের কথা আমাদের মনে আছে, এবং সবশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমাদের জ্বালানি থেকে শুরু করে সয়াবিন, গমের মার্কেটে পর্যন্ত অস্থিরতা তৈরি করলো। ফলে ভারত পাকিস্তান এই উত্তেজনা আমাদেরকে কতখানি প্রভাবিত করতে পারে এবং সেজন্য আমাদের কি করা উচিত। সাথে একটু আপনাকে যেটা বাড়তি যুক্ত করতে চাই সেটা হচ্ছে আমাদের আরেক প্রতিবেশীর সঙ্গেও আমরা আসলে খুব ভালো জায়গায় আমি এখন বলছি, আপনার ওইটুকু আর বলার দরকার নাই। যে দুজন বক্তা আমাদের এখানে বললেন সেগুলো সবগুলোর সঙ্গে আমি একমত, কিন্তু আমি দুটো বিষয় শুধু এখানে যোগ করতে চাই। প্রথমটা হলো, ধরে নিলাম যে ওয়ার প্রলং করছে, সেরকম একটা পরিস্থিতিতে এমন তো হতে পারে নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে, যেটা সেভেন সিস্টার বলে, সেইখানে কিন্তু বিচ্ছিন্নতাবাদী প্রবণতা আছে। অনেক সশস্ত্র গ্রুপও আছে যারা বিচ্ছিন্ন হতে চায়, স্বাধীন হতে চায়। দিল্লির যদি দুর্বল অবস্থা দেখে তারা মাথাচাড়া দিয়ে ওঠে, অথবা তারা তাদের দাবি নিয়ে সামনে চলে আসে। সেই ক্ষেত্রে দিল্লি আবার যদি বাংলাদেশের এই পাশে স্ট্রাইক করার চিন্তা করে, তখন বাংলাদেশ মাঝখানে পড়ে যাবে এবং তখন আমাদের হয়তো একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। লাইক মিজোরাম বা মণিপুরে যেটা হওয়ার, হ্যাঁ, যে কোনো জায়গায় হতে পারে সেটা। এটা হলো একটা বাস্তবতা। আমি কিন্তু বলছি প্রলংড ওয়ার হলে। আর দ্বিতীয় হলো, আপনি যেটা বলার চেষ্টা করেছিলেন যে আমাদের পূর্ব দিকে একটা যুদ্ধাবস্থা কিন্তু আছে, মিয়ানমার, আরাকান আর্মি, রোহিঙ্গা তাদেরকে নিয়ে, এবং সেখানে একটা হিউম্যান করিডোরের প্রস্তাব আছে, যেটা নিয়েও বাংলাদেশের মানুষ যথেষ্ট সন্দিহান যে তার উদ্দেশ্য কী হবে না হবে। তো এখন যদি প্রলংড ওয়ার হয় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, তো তখন দেখা যাবে যে যে সমস্ত আন্তর্জাতিক শক্তির আমরা সহযোগিতা চাই এই রোহিঙ্গা বা মিয়ানমার সমস্যার সমাধানের জন্য, সেই ধরনের শক্তি দেখা যাবে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের মধ্যেই ইনভলভড হয়ে যাবে, বা সেইটাই আপনার মিডিয়া এবং অন্যান্য জায়গায় সামনে চলে আসবে। তখন বাংলাদেশ তার পূর্বের সঙ্গে যদি কোনো রকম জটিলতা তৈরি হয়, সেটা হয়তো উপেক্ষিত হবে। আমরা হয়তো কথার কথা বলি চীন বা যুক্তরাষ্ট্র বা অন্য যে সমস্ত দেশ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার আশা করি, সেটা হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পাবো না। জি, সেই সংখ্যাটাও আমাদের আছে। জি, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মাহফুজ, অনেক ধন্যবাদ প্রফেসর শাহাব এনাম খান, ধন্যবাদ জেনারেল শামীম কামাল। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকুক সব মানুষ।
ধন্যবাদ।